প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সড়ক পথে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সকাল 11:30টার দিকে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন তিনি। দুপুর 12:30টায় কটিয়াদির কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন, এরপর দুপুর 1টার দিকে আজমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ 2026 এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেল 4টায় কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন অনুদান প্রদান করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে। এছাড়া বেলা 2:30টার দিকে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ছাত্রদের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। দর্শক, প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, প্রধানমন্ত্রীর আজকের সফরের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ইন্না, আপনাকে ধন্যবাদ কিশোরগঞ্জ থেকে আমাকে সকাল 10টার সংবাদে যুক্ত করার জন্য। আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হওয়ার পর 12 ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনের পর তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফর করছেন কিশোরগঞ্জে। এই ঐতিহাসিক কিশোরগঞ্জে তিনি আজকে সারাদিন কর্মব্যস্ত সময় পার করবেন। তিনি সারাদিনের 5টি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এর মধ্যে যেটি অন্যতম সেটি হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠ, এই মাঠে তিনি ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন এবং এখানে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পরিবেশকে কিভাবে সুন্দর রাখা যায়, পরিবেশের ভারসাম্য কিভাবে রক্ষা করা যায় এবং পরিবেশকে কিভাবে প্রাকৃতিকভাবে পরিবেশ যেভাবে বিচরণ করতে চায় সেভাবে কিভাবে করা যায়, সেই ক্ষেত্রে সবাইকে সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানাবেন। এরপর তিনি কিশোরগঞ্জ স্টেডিয়াম মাঠে সেখানে তিনি নির্বাচনের যে অন্যতম অঙ্গীকার ছিল ফ্যামিলি কার্ড, অর্থাৎ প্রতিটি পরিবারের নারী প্রধানদেরকে যে ফ্যামিলি কার্ডের আওতায় আনার যে ওয়াদা দিয়েছিলেন নির্বাচনের আগে, সেই ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তিনি সেই মাঠে এবং সেখানেই তিনি একটি সমাবেশ হবে। সেই সমাবেশে তিনি কিশোরগঞ্জবাসীর উদ্দেশ্যে এবং দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। তা আমরা যতদূর জানতে পেরেছি যে অর্থাৎ বিএনপি সরকার 2/3-এরও বেশি আসন পেয়ে নির্বাচিত হওয়ার পর বাংলাদেশের মানুষের যে অভূতপূর্ব সাড়া পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেই জনপ্রিয়তা কিভাবে ধরে রাখা যায় এবং সেই জনপ্রিয়তাকে আরও কিভাবে বৃদ্ধি করা যায়, সেই বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদেরকে তিনি নির্দেশনা দিবেন, যাতে করে বিএনপি যেভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছে, সেই বিজয় যাতে আগামী নির্বাচনে ধরে রাখা যায় এবং দলীয় নেতাকর্মীরা যাতে এই দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারে, সেই বিষয়ে তিনি নির্দেশনা দেবেন। এছাড়া তিনি আরেকটি বিষয় বলেছেন যে পাইলট প্রকল্পের মাধ্যমে ফ্যামিলি কার্ড যে বিতরণ করা হচ্ছে, সেই পাইলট প্রকল্পের পরে কিন্তু সারা দেশব্যাপী পর্যায়ক্রমে সকল পরিবারকে এই কার্ডের আওতায় নিয়ে আসার ঘোষণা দিয়েছেন। সেটি বাস্তবায়ন করার লক্ষ্যেই কিন্তু তিনি আজকে এখানে এই যে ফ্যামিলি কার্ড বিতরণের যে আয়োজন, সেই আয়োজনে তিনি অংশগ্রহণ করবেন এবং প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন, যেটি সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজন করা হয়েছে। এছাড়া ছাত্রদলের কর্মসূচি ছাড়াও আরও বেশ কয়েকটি মাছের পোনা অবমুক্তকরণ এবং মৎস্য সপ্তাহ উপলক্ষে বেশ কিছু পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে, সেখানেও তিনি অংশগ্রহণ করবেন এবং এই বিষয়ে যে সমস্ত অনুষ্ঠান রয়েছে সেইগুলোতে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। তবে সকালে যে ঢাকা থেকে তিনি রওনা দিয়েছেন, আসতে আসতে রাস্তায় তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং কিশোরগঞ্জ শহরে এসে তিনি 2টি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তিনি আসার পর আসলে কি বলেন এই কিশোরগঞ্জবাসীর উদ্দেশ্যে, সেই বিষয়টি আমরা জানার পর আবার আপনার মাধ্যমে মাই টিভি দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ইন্না, আপাতত কিশোরগঞ্জ থেকে এই ছিল আমার কাছে তথ্য। ইন্না। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কিশোরগঞ্জ থেকে প্রধানমন্ত্রী সফরের সেখানকার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী।
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর দুই তীরে নির্মিত ওয়াকওয়ে অযত্ন অবহেলায় এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে ভেঙে গেছে রেলিং, সৃষ্টি হয়েছে গর্ত, জমেছে ময়লা আবর্জনা। সন্ধ্যার পর ছিনতাই ও মাদক বেচাকেনার অভিযোগও করছেন স্থানীয়রা। দ্রুত সংস্কার ও নিরাপত্তা জোরদারের দাবি তাদের। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। শীতলক্ষ্যার দুই তীরে কয়েক ধাপে নির্মাণ করা হয় প্রায় 17 কিলোমিটার দীর্ঘ ওয়াকওয়ে। উদ্দেশ্য ছিল নদীর পার সুরক্ষা, সৌন্দর্যবর্ধন এবং নগরবাসীর নিরাপদ হাঁটার পরিবেশ নিশ্চিত করা। কিন্তু কয়েক বছরের মধ্যেই বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে রেলিং, তৈরি হয়েছে গর্ত, জমেছে ময়লা আবর্জনাও। বিশেষ করে সিদ্ধিরগঞ্জ এবং শহরের 5 নম্বর ঘাট থেকে নিতাইগঞ্জ খালঘাট পর্যন্ত প্রায় 3 কিলোমিটার অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সন্ধ্যার পর নিরাপত্তা নিয়েও রয়েছে শঙ্কা। স্থানীয়দের অভিযোগ, ওয়াকওয়ের বিভিন্ন অংশে মাদক বেচাকেনা ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। দ্রুত সংস্কারের পাশাপাশি নিয়মিত পুলিশি টহলের দাবি তাদের। রাতে 10টা 11টার পরেই সাধারণ মানুষ যাইতে পারে না, গেলে মনে করেন ঠেক দিয়া মনে করেন টাকা পয়সা মোবাইল সব নিয়ে যায়। এখান থেকে চুরি টুরি হয়, ছিনতাইকারী আসে, মানুষজন আসে, ভালো মানুষও যাইতে পারে না। ছেলে মেয়ে ঘুরতে আইলে কিংবা ভদ্রলোক ঘুরতে আসলে এই ঠেকবাজ চাঁদাবাজরা মোবাইল টাকা পয়সা ছিনতাই করে। একটু গ্যাপ সৃষ্টি হয়ে গেছে, আমরা যেটা নজর নিয়ে আসলেন আমরা আবার অভিযান করব। আপনারা জানেন যে এখানে আমাদের সদর থানায় একটি ফাঁড়ি রয়েছে, আমাদের টানবাজার ফাঁড়ি, সেসব পুলিশকে আমরা অবগত করব। তারা তো সেখানে নিয়মিত চেকপোস্টটা করে এবং দুষ্কৃতকারী যে তালিকা আছে আমাদের কাছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। এদিকে রেলিংয়ে নৌযানের রশি বাঁধা বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। নদীর অবৈধ দখল এবং দূষণমুক্ত করা আমি ধারাবাহিকভাবে তালিকা তৈরি করবো এবং এখানে আপনার জেলা আমাদের বিআইডব্লিউর নিজস্ব ম্যাজিস্ট্রেট আছে এবং যদি লাগে আমাদের জেলা প্রশাসন থেকে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা তাদেরকে কোঅপ করে আমরা কিন্তু এখানে অবৈধ দখল উচ্ছেদ অভিযান আমরা পরবর্তীতে পরিচালনা করব। দ্রুত সংস্কার, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত হলে শীতলক্ষ্যা তীরের ওয়াকওয়েটি আবারও নগরবাসীর নিরাপদ ও স্বস্তিদায়ক বিনোদন স্থলে পরিণত হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। সাতক্ষীরায় 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় 4টি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। শিক্ষকরা বলছেন, আর্থিক সংকট, শিক্ষা উপকরণের ঘাটতি ও শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি সহ নানা কারণে এমন ফলাফল হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, এমন ফলাফলের কারণ খতিয়ে দেখার পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। বিস্তারিত সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্য ও ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। এবার সাতক্ষীরায় এসএসসি সমমান পরীক্ষায় অংশ নেয় জেলার 298টি শিক্ষা প্রতিষ্ঠানের 14,333 শিক্ষার্থী। এর মধ্যে সাতক্ষীরা সদর, আশাশুনি, দেবহাটা ও শ্যামনগর উপজেলার 4টি বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। শূন্য পাশ করা 4টি বিদ্যালয়ের মধ্যে দেবহাটার বাবুরাবাদ ডেবুখালী মাধ্যমিক বিদ্যালয় ও শ্যামনগরের সাহেবখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়টি নন এমপিওভুক্ত এবং সাতক্ষীরা সদরের নৈশ মাধ্যমিক বিদ্যালয় ও আশাশুনির গোদারা মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত হলেও নিম্ন মাধ্যমিক। তবে এদের মধ্যে সাতক্ষীরা নৈশ বিদ্যালয়ের চিত্র ভিন্ন। সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ে এই সাতক্ষীরার মধ্যে একটি মাত্র স্কুল আছে, রাত্রিকালীন চলে। তো এইটা একটা ব্যতিক্রমী স্কুল। আমাদের এবার রেজাল্ট নিয়ে আমাদের পুরো স্টাফ হতাশ। আমাদের রেজাল্ট কখনো 70-এর নিচে আসেনি। এখানে যারা পড়ে তারা সাধারণত ঝরে পড়া এবং কর্মজীবী স্টুডেন্ট। ওরা দিনের বেলায় কাজ করার, সারাদিন কাজ করে, পড়ার সুযোগ পায় না, যে কারণে ওরা রাতের বেলা এখানে পড়তে আসে। দেবহাটার বাবুরাবাদ দেবুখালী মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, 2001 সালে প্রতিষ্ঠিত হলেও 2012 সালে মাধ্যমিক পর্যায়ে অনুমতি পায় বিদ্যালয়টি, তবে এখনও এমপিওভুক্ত হয়নি। শূন্য পাশ করা বাকি 2 বিদ্যালয়ের শিক্ষকদের দাবি, আর্থিক সংকট, প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাব, অনিয়মিত উপস্থিতি এবং অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এবার ফলাফল খারাপ হয়েছে। পরীক্ষা দিয়ে কখনোই এরকম হয়নি, এবার যে কেন এমন হলো এই জন্য আমরা সকল শিক্ষক এবং কর্মচারীরা আশাহত। কিছু দুর্বল স্টুডেন্ট আছে, তারপর আমি অলরেডি তাদের ক্লাস এক্সট্রা ক্লাস করাচ্ছি, অন্যান্য টিচার দিয়ে এক্সট্রা ক্লাস করাচ্ছি, যাতে আমার পরবর্তীতে রেজাল্ট আরো ভালো হয়। জেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ফলাফল খারাপ হওয়ার কারণ খতিয়ে দেখতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিয়ে সভা করা হবে। পাশাপাশি সন্তোষজনক ফল না করা প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হবে কারণ দর্শানোর নোটিশ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের নিয়ে সমন্বয় মিটিং করব এবং যাদের রেজাল্ট খারাপ করেছে তাদের আমরা কারণ দর্শানোর ব্যবস্থা করব এবং আগামীতে যেন
শতভাগ পাশ করে সেই ব্যবস্থার জন্য আমরা আমাদের অবস্থান থেকে আমরা তৎপর রয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের তুমুল কোন্দলে অনিশ্চিত হয়ে পড়েছে রংপুরের পীরগাছার একটি স্কুলের শিক্ষার্থীদের ভাগ্য। দীর্ঘদিনের নানা অনিয়মের বলি হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। এমন অভিযোগ অভিভাবকদের। বিষয়টি জরুরি ভিত্তিতে সমাধান না হলে খ্যাতিমান এই বিদ্যাপীঠটির শিক্ষার মান ও পরিবেশ তলানিতে নামবে বলে আশঙ্কা তাদের। প্রতিনিধি খোরশেদ আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2010 সালে রংপুরের পীরগাছা উপজেলায় প্রতিষ্ঠিত হয় নোবেল রেসিডেন্সিয়াল হাই স্কুল। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার মান ও ফলাফল মিলিয়ে বেশ নাম করেছিল বিদ্যালয়টি। কিন্তু ম্যানেজিং কমিটির বিরোধ আর শিক্ষকদের কোন্দলের নোংরা রাজনীতিতে এখন তা ধ্বংসের পথে। শিক্ষার্থীরা জানিয়েছে, কোন্দল আর রাজনীতির কারণে ক্লাস পড়াশোনা কিছুই হচ্ছে না, বরং কিছু ক্ষেত্রে শিক্ষার্থীদেরও বানানো হচ্ছে কোন্দলের রাজনীতির হাতিয়ার। কিছু কিছু শিক্ষক আছে যারা আমাদের ক্লাসে এসে ক্লাস নেয় না, এবং কিছু কিছু শিক্ষক আছে যারা ক্লাসে এসে আমাদেরকে ডিমোটিভেট করে যে তোমরা A+ কখনোই পাবা না। পারভেজ স্যার, রুবেল স্যার, তারপরে সামিউল স্যার, মানিক স্যার, এনারা এসে আমাদেরকে উস্কানিমূলক কিছু কথা বলছে। তোমরা সবাই নিচে নেমে আসো, আমরা আন্দোলন করবো। আগের মতো চাই, আমাদের পড়াশোনা কিভাবে কন্টিনিউ হতে পারে, আগের মতো হতে পারে। অভিভাবকরা বলছেন, শিক্ষকদের বিভেদে শৃঙ্খলা নষ্ট, শিক্ষার্থীদের মনোবল ভেঙে পড়ছে। টিচার হচ্ছে মনে করে একটা স্যার 10টা পাল দিবে, ক্লাস হইলে হইলে লেখাপড়া হইলে হইলে। 2-3 মাস থেকে এই প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে দলাদলির কারণে আজ এই প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা আজ অসহায়ত্ব বোরাজ করছে। এই প্রবলেম সমাধানের জন্য বারবার চেষ্টা করা হয়েছে। আমরা চাচ্ছি যে খুব শীঘ্রই একটা ভালো সমাধান হবে। এদিকে নিয়মিত ক্লাস পরীক্ষা না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষকরাও। বাচ্চাদের মধ্যে একটা গ্রুপিং তৈরি করেছেন, স্টুডেন্টের মধ্যে একটা গ্রুপিং তৈরি করেছেন। বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান বা বাংলা এই সাবজেক্টের ঠিক মতো ক্লাস না হওয়ার কারণে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে দেয়। তাদের প্রতিও খুব বিরক্ত, যার কারণে এই আন্দোলনটা চলতেছে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই পরিস্থিতি সম্পর্কে আমরা শুনেছি প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক বা অভিভাবকদের পক্ষ থেকে যে নিয়মিত ক্লাস হচ্ছে না, সময় মতো স্কুল খোলা হচ্ছে না, কোনো অনিয়ম থাকে, সেটা আমরা আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা। প্রতিষ্ঠানটিকে কোন্দলমুক্ত করে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শিক্ষকদের কাছে জোর দাবি জানান অভিভাবকরা। হাফিজা খানম জুথি, মাই টিভি। গাজীপুরের কালিয়াকৈরে অপরিকল্পিতভাবে রিসোর্ট, কারখানার সীমানা প্রাচীর ও ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এতে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে কয়েকটি গ্রামের মানুষ জলাবদ্ধতার কবলে পড়েছেন। ক্ষতিগ্রস্ত হচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি। এই সংকট থেকে মুক্তি চান ভুক্তভোগীরা। অনিয়ম পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। গাজীপুর থেকে A.K.M. শিশিরের রিপোর্ট। চারিদিকে পানি আর পানি, কোথাও বসতবাড়ির উঠোনে, কোথাও বা ফসলি জমিতে জমে আছে পানি। দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন কালিয়াকৈর উপজেলার বরাব গ্রামের মানুষ। এলাকায় অপরিকল্পিতভাবে বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ অনেকটা বন্ধ হয়ে গেছে, ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। ওটা রাস্তাটা বন্ধ হওয়ার কারণেই পানিটা জমতেছে, এই আমাদের অসুবিধা, আমরা ভুক্তভোগী। ফ্যাক্টরি আর রিসেট হওয়ার পরে তারা পানিটা যাওয়ার রাস্তা অফ করছে, এমনকি পানি যাওয়ার জন্য কোনো ব্যবস্থাই রাখেনি। জমিতে পানি জমে থাকায় চাষাবাদও ব্যাহত হচ্ছে। শিশু বয়স্কদের চলাচলেও তৈরি হচ্ছে ভোগান্তি। এই সংকট থেকে মুক্তি চান ভুক্তভোগীরা। সমস্যা ওই যে হারা দুজনে বাড়ি ঘরে কইরা আর নালীগুলা আটকাই দিছে, এখন আমরা পানিতে ডুবতাছি, ঘরের ভিতরে পানি উঠে যায়। আমাদের কিছু আবাদি জমি নষ্ট হয়েছে, আবাদ বন্ধ, কিছু বাড়ি ঘর তলে যেতেছে পানিতে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীর দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। আমি এটা নিয়ে আমার পরিষদের সদস্যদেরকে নিয়ে আমি ঘটনাস্থলে যাব, তার সাথে কথা সমাধানের চেষ্টা করছি। তবে স্থাপনার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এমন অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা। আমরা যদি বলেন এইসব সাংবাদিক আইন আর এমপি আর চেয়ারম্যানকে যদি অ্যাপ্লিকেশন দিয়ে যদি আমরা করেন, করবো না জান, আমি আপনারা যা খুশি করবেন। আর এদিকে জলাবদ্ধতায় সৃষ্টিকেও দায়ী থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। তারা বিল্ডিং এর কোনো অনুমোদন পায়নি, সেটা আমরা আমাদের উপজেলা প্রকৌশলীর মাধ্যমে আমরা দ্রুতই তাদের বিরুদ্ধে নোটিশ প্রেরণ করব, এবং কিভাবে তারা এটা বিল্ডিংটা করলো এই জন্য তাদেরকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগীদের দুর্ভোগ নিরসনে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। A.K.M. শিশির, মাই টিভি, গাজীপুর।
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। এ সময় গরুবাহী একটি মিনি ট্রাকে থাকা ৫টি গরু মারা যায়। শনিবার বিকেলে উপজেলার গোয়ালবাথান এলাকায় প্রথমে একটি অটোরিকশাকে পেছন থেকে প্রাইভেট কার চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা চালক নিহত হন। এর কিছুক্ষণ পর একই এলাকায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী গরুবাহী মিনি ট্রাকটি শ্যামলী পরিবহনের একটি বাসকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাক চালক সহ 2 জন নিহত হন এবং 5টি গরু মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান বলেছেন, হাজার হাজার ছাত্র জনতা হত্যার পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গণহত্যাকারী শেখ হাসিনার জায়গা বাংলার মাটিতে আর কোনোদিন হবে না। পলায়নকারী কোনো ফ্যাসিস্ট কখনোই দেশে ফিরে আসতে পারে না। ইতিহাসে এমন নজির নেই। শনিবার বিকেলে কেরানীগঞ্জের শিকারীটোলায় মডেল উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরই মধ্যে দিয়ে অনেক ষড়যন্ত্রকারী চক্রান্তিকারীরা আবার মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছে। যে ফ্যাসিস্টরা এদেশ থেকে বিদায় নিয়েছে, কোন পলায়নকারী ফ্যাসিস্ট কোনদিন দেশে ফিরতে পারে না। হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে ইলিয়াস আলী গুমহর মধ্য দিয়ে, চৌধুরী আল গুমহর মধ্য দিয়ে, সুমন গুমহর মধ্য দিয়ে আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। সেই প্রত্যয় নিয়ে আমাদের সকলকে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক ইসমাইল শিকদার বসু, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সানি, সোহেল চৌধুরী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা। এ সময় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা স্মরণ করেন নেতাকর্মীরা। সারা বাংলাদেশে যে বিএনপি পরিবার আছে, সেই বিএনপি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি কে নির্যাতিত হয়েছে কোন পরিবার জানেন? সেটা হলো জিয়া পরিবার। ঢাকা জেলা প্রশাসকের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ধামরাইয়ের ঢাউটিয়া ইসলামিয়া কওমি মাদ্রাস মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথি ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি অধ্যক্ষ এম এ জলিল, সুতিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ, ঢাকা জেলা পরিষদের ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম সহ উপস্থিত ছিলেন আরও অনেকেই। গাইবান্ধার সাদুল্লাপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সাদুল্লাপুর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুল হাসান শামসুল ও সদস্য সচিব আব্দুস সালাম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। তার রাজনৈতিক অবদান বিএনপির নেতাকর্মীদের কাছে অনুপ্রেরণার উৎস। গাইবান্ধার গোবিন্দগঞ্জে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। এতে বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু ও সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের গুলবাগ আবাসিক এলাকায় সামাজিক ঐক্য পরিষদের নতুন কার্যালয় ও সিসি ক্যামেরা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করেন অতিথিরা। একই সঙ্গে এলাকার নিরাপত্তা জোরদার ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী অলিউল্লাহ ও আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম, মোহাম্মদ বখতিয়ার, শামসুল আলম, নাসির উদ্দিন হায়দার ও নেসার আহমেদ। চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপি চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক মোহাম্মদ একরামুল হক। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মিস শাগুফতা বুশরা মিসমা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এএসএম সুজাউদ্দিন এবং যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিফাত। এ সময় নবগঠিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লোহাগাড়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দরবেশিয়া শাহী জামে মসজিদে এ আয়োজন করা হয়। লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহিদুল আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মুস্তফা আমিন। জাতীয়তাবাদের আদর্শে এবং এই দেশকে গড়ে তোলার জন্য ইনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আজকে আমাদের সকল নেতাকর্মীর উদ্দেশ্যে একটাই আমাদের বক্তব্য, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, ঐক্যবদ্ধ থেকে আমরা এই দেশকে গড়ে তুলি। দিনাজপুরের পার্বতীপুরে সাবেক প্রধানমন্ত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে রাতে দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। এ সময় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এজেড-এম মেনহাজুল হক, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, বিএনপির নেতা আকরাম হোসেন মাস্টার সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বরিশাল শরীয়তপুর মৃধারহাট সেতু নির্মাণ। সেই নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন বরিশাল ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নাল আবেদিন। পরিদর্শনকালে তিনি সেতু নির্মাণের সম্ভাব্যতা, নদীর গতিপথ, যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির বিষয়ে খোঁজ খবর নেন। পরিদর্শন শেষে অ্যাডভোকেট জয়নাল আবেদিন বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। চিকিৎসক পরিচয়ে প্রতারণা ও অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে চুয়াডাঙ্গার আমলডাঙ্গায় ভুয়া এমবিবিএস চিকিৎসক সহ ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে পৌর এলাকার মিয়াপাড়ায় একটি ভাড়া ভবনে তিয়ানশি কোম্পানির কার্যক্রম চলাকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় প্রশাসন। অভিযানে কথিত চিকিৎসক মোহাম্মদ হুমায়ুন কবিরকে ৪ মাসের কারাদণ্ড ও ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। তিয়ানশির প্রতিনিধি মাসুদ করিম ও আব্দুর রহমানকে দেওয়া হয় ২ মাস করে কারাদণ্ড এবং ৫,০০০ টাকার জরিমানা। প্রশাসনের দাবি, অনুমোদনহীন পণ্যে বিএসটিআই এর সিল ব্যবহারের প্রাথমিক প্রমাণও মিলেছে। অভিযানে জব্দ করা তিয়ানশির বিভিন্ন পণ্য ও মালামাল পরে ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যশনী জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুহাম্মাদি কাফেলার উদ্যোগে আয়োজিত জুলুসটি মোহাম্মদিয়া খানকা শরীফ থেকে শুরু হয়ে এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
AR কামরুল ইসলামের নেতৃত্বে এতে বিশিষ্ট পীর, মাশায়েখ, ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ সহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। জুলুসে জাতীয় পতাকা, কালেমা খচিত সবুজ পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন মুসল্লিরা। পরে খানকা শরীফে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মিলাদ মাহফিল। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ সুশৃঙ্খল জীবন গঠনে উৎসাহিত করতে ঢাকার ধামরাইয়ের শ্রীরামপুর সুতিপাড়া উদীয়মান যুব সমিতি ও শ্রীরামপুর দুর্বার সংঘের উদ্যোগে SDI এর আয়োজনে মাদক প্রতিরোধ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SDI এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক শামসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই প্রেস ক্লাবের সভাপতি ও মাই টিভির ধামরাই প্রতিনিধি আব্দুর রশিদ তুষার, SDI এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন সহ আরও অনেকে।